ওহরে শিশ আদর না মধু আপু, 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 টিরিরিরিরিং টিরিরিরিরিং ডিং ডিং ডিরিরিরিরিং, শিশ আপু না মধু আপু, শিশ আদর 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 না মধু আপু। আসুন বন্ধুরা, আমরা দেখে ফেলি আজকের এপিসোড। আমরা দেখতে পাচ্ছি আজকের গল্প হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। আমরা এই বিষয়টাকে, যে প্রশ্নটা আসবে এখান থেকে দু এক এমসিকিউতে আসবে একটা, সেই প্রশ্নটা আমরা পড়ব মনোযোগ দিয়ে। নারী ও শিশু নির্যাতন দমন আইন। সো এই নারী ও শিশু নির্যাতন, এই আইনটা কিন্তু সবাই ভুল লিখবে। নির্যাতন দমন আইন সবসময় কিন্তু যতই সংশোধন হোক কমা দিয়ে 2000 সালেই লিখতে হবে। ভুল করে এটা লেখা যাবে না 2003, 22 সংশোধন যতই হোক আইনটা ওই সালই থাকবে। তাহলে এটা কিন্তু প্রথম কথা। তো এই আইনে আমরা দেখতে পাই মোট ধারা, যদি বলা হয় মোট ধারা এই আইনের কতটি, পরীক্ষায় আপনারা উত্তর দেখাবেন 34টি মোট ধারা আছে। 34টা মোট ধারা আছে এই আইনে। তো এইটা 34 ধারাতে কি কি আছে আমরা এগুলো দেখে ফেলবো ইনশাল্লাহ। কোন ধারাতে কি আছে আমরা এটা দেখতে পাবো। তো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে মধু, এই মেয়েটার নাম, এই মেয়েটার নাম মধু, এই মেয়েটার নাম কি মধু, এই মেয়েটার নাম মধু। এই ছেলেটা ধরো একটা নাম ক্রিয়েট করলাম, যে কোনো একটা দিলাম, যে কোনো একটা নাম দিলাম, এই নাম দিলাম। এই মেয়েটাকে বলতেছে কি, আমরা কিন্তু বলতেছি যে প্রথমে আমরা ধারাগুলা দেখে নিব। প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে কোন ধারাতে কি আছে এবং কোন কোশ্চিন আসবে। প্রথমে ধারার কাজগুলা করে নিব। 34টা ধারাতে কি আছে আসলে ধারাটা দেখে ফেলবো হবে। তাহলে এই ছেলেটাকে বলতেছে কি, বলতেছে এই ছেলেটাকে বলতেছে এমন একটা সূত্র বলতেছে, অবাক করা কথা। শিশ আদর না মধু আপু, কি কেমন কথা না? এই যে তালবস্য দুন্তস্য শিশ, শিশ আদর না মধু আপু, র দুইবার আছে, শিশ আদর না মধু আপু, শেষ। তাহলে 1 থেকে 10 ধারাতে কি আছে আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটা তাহলে কি আছে, ধারা 1 থেকে 10। তাহলে ধারা 1 থেকে 10-এ কি আছে আমরা আগে দেখে ফেলি কি আছে। আমরা দেখতে পাচ্ছি, আবারও আমার সাথে, যদি মনে না থাকে তাহলে বুদ্ধিটা কি, আমার সাথে বলবেন, শিশ আদর না মধু আপু, শিশ আদর না মধু আপু, শিশ আদর না মধু আপু, শিশ আদর না মধু আপু। তাহলে বুঝতে পারছি যে এই মধু আপাকে বলছে যে শীষ দিলেই যে আদর হবে এমন না। তাহলে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমরা কি পেলাম দিন শেষে, এই জায়গাটাতে নারী একজন আছে ও শিশু, নারী ও শিশু নির্যাতন থেকে একটা কোশ্চিন আসবে। এই নির্যাতন দমন আইন সবাই ভুল করে বইগুলোতে লেখে যে সাল চেঞ্জ হবে না কখনো, যতই সংশোধনী হোক 2000 সাল লিখতে হবে, এটা প্রথম কথা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে 1 থেকে 10 ধারাতে কি আছে, প্রথমে আমরা এখানে থেকে আরএক্স করে দিয়ে আমরা বলবো সি, এখান থেকে একটা বর্ণ নিব, এটা তার মানে প্রথম ধারা, এটা দ্বিতীয় ধারা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, কয়টা ধারা আছে বোঝাই যাচ্ছে যে এখানে এটা আপা পর্যন্ত আমাদের আছে। তো 10 পর্যন্ত আমরা এটাকে দেখতেছি। 10 পর্যন্ত আমরা কি কি আছে এটা আমরা এট এ গ্লান্সে দেখে ফেলি। শীতে আমরা দেখতে পাচ্ছি, সবাই লিখে রাখো, শি সমান শিরোনাম। এই আইনটার শিরোনাম কি, শিরোনাম কি, সেই শিরোনাম, শিরোনামটাই হচ্ছে ওই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন। শিরোনামটা কি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এইটাকেই বলা হচ্ছে, এটা এক ধারায় আছে। তাহলে এই আইনের শিরোনাম কোথায় আছে পরীক্ষায় যদি বলা হয়, তাহলে কি এটা হবে ধারা
এক। এরপরে কি আছে দন্তস্ব, এই দন্তস্বতে হচ্ছে সংজ্ঞা, বিভিন্ন শব্দের সংজ্ঞা দেওয়া আছে, তাহলে কত ধারা 2। এখন কিসের সংজ্ঞা দেওয়া আছে সেগুলো আমরা দেখবো, টেনশনের কিছু নাই। এরপর কিসের সংজ্ঞা দেওয়া আছে আমরা জানি। এরপর আতে কি, আতে আমরা জানি যে এখানে আইনের প্রাধান্য, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, আইনের প্রাধান্য কেমন, আইনের আবার প্রাধান্য কিভাবে হতে পারে। আমরা জানি হাবিবুল্লাহ বনাম রাষ্ট্র কেসে বলেছে যে এটা তো একটা বিশেষ আইন, আমরা জানি এটা স্পেশাল ল, আমরা জানি পেনাল কোডও আছে, এটা হচ্ছে সাধারণ ল, আর নারী ও শিশু নির্যাতন দমন আইন হচ্ছে স্পেশাল ল। তো হাবিবুল্লাহ বনাম রাষ্ট্র কেসে আমরা দেখেছি যে হাবিবুল্লাহ ভার্সেস স্টেট কেস আমাদের বলছে 2005 সালে যে স্পেশাল ল জেনারেল আইনের উপর প্রাধান্য পাবে। এইটাই কিন্তু এখানে বলা হয়েছে আইনের প্রাধান্য ধারা 3-এ, যে স্পেশাল ল মানে বিশেষ আইন। যেমন আমরা এটা বিশ্বাস করাতে চাইলে কি হবে, ধরো ধর্ষণের অপরাধ কিন্তু পেনাল কোডেও আছে, দণ্ডবিধিতে আছে, তো সেখানে শাস্তি কিন্তু কম, লক্ষ্য রাখো। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমনে কিন্তু এটা সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, ওখানে কিন্তু মৃত্যুদণ্ড নাই। তাহলে অন্য আইনে যে কিছুই থাকুক না কেন ওগুলো প্রযোজ্য হবে না, এই আইনে মৃত্যুদণ্ডই কার্যকর হবে, সেটাই বলতেছে আমাদের ধারা 3-এ। এরপরে আমরা এখানে কি পেলাম, দ পেলাম। এই দতে কি, দহনকারী ইত্যাদি বস্তু দ্বারা, দহনকারী মানে কি অ্যাসিড ট্যাসিড এগুলা, দহনকারী ইত্যাদি মানে কি অ্যাসিড ট্যাসিড এগুলা পদার্থ ইত্যাদি পদার্থ দ্বারা কারো যদি কি করা হয়, পদার্থ দ্বারা কোনো অপরাধ করা হয়, সেটা আছে 4-এ। দহনকারী, অ্যাসিড দিলে কিন্তু গড়ে গড়ে যাবে, 4 মানলেও ক্রিকেটে কিন্তু গড়ে গড়ে যায়, তাহলে 4 ধারায় আছে অ্যাসিড ট্যাসিড এগুলা। এরপরে আছে কি র, র 2 বার আছে, র 2 বার মানে কি, এই র মানে রহিত করছে 2টা ধারা, 5 আর 6 ধারা রহিত করছে, এই জন্য 2। এই যেখানে 2 মানে 2টা ধারা কিন্তু রদ করছে, 5 আর 6। এই 2টা ধারা কোথায় নিয়ে গেছে, এই 2টা ধারা নিয়ে গেছে মানব পাচার আইনে 2012 সালে 47-1 ধারাতে নিয়ে গেছে, মানব পাচার আইনে, মানব পাচার ও প্রতিরোধ আইন 2012 সালের ওখানে নিয়ে গেছে 47-1 ধারাতে। তার মানে এই দুটো এখান থেকে ট্রান্সফার করে ধারা নিয়ে চলে গেছে মানব পাচার ও প্রতিরোধ আইনে বন্ধুরা। এরপরে তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি কি সুন্দর কি বলতেছে, আবার আবার একটু দেখি। শিশ আদর না মধু আপু, নাতে কি, এই নাতে হচ্ছে কি নারী ও শিশু অপহরণের শাস্তি, এই নারী ও শিশু অপহরণের শাস্তি, কিডন্যাপ, এই অপহরণের শাস্তিটা কেমন হবে সেটা বলা আছে। তো আমরা জানি নারী ও শিশু অপহরণের শাস্তি আছে L14F। L14F কি জিনিস ব্যাখ্যা দিচ্ছি। L14F এর অর্থটা কি, L14F হচ্ছে আর 1 লাখ টাকা, সরি বলে দিই, L মানে যাবজ্জীবন লাইফ টাইম, 14 মানে 14 বছর, আর 1 মানে 1, LSA 1 লাখ টাকা, তার মানে অনন্য 1 লাখ টাকা, অনন্য এর বেশি না। এল মানে কি লাইফ টাইম, মানে কি যাবজ্জীবন, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, আর 14 মানে 14 বছর, 1 মানে কি 1 লাখ টাকা অনন্য। তার মানে বুঝতেই পারছি নারী ও শিশু অপহরণের শাস্তি তাহলে কোথায় আছে, বুঝাই যাচ্ছে যে এই অপহরণের শাস্তি আছে 7-এ, তাহলে 7 ধারা। শুধু এইটুকু মনে রাখবেন, শিশ আদর না মধু আপু, সুন্দর দেখেন, শিশ আদর না মধু আপু, এই যে শিশ আদর না মধু আপু বলতেছে, শীষ দিলেই যে আদর হবে এমন না। তারপর কি আছে, ম আছে, দেখেন এই মতে কি, এই মতে হচ্ছে মুক্তিপণ আদায়ের শাস্তি, কারো থেকে অনেক সময় কিন্তু মুক্তিপণ আদায় করে, এই মুক্তিপণ আদায়ের শাস্তিটা 8-এ আছে। এই মুক্তিপণ আদায়ের শাস্তি কত, DLF, DLF মানে কি, ডি তে ডেথ সেন্টেন্স মানে কি মৃত্যুদণ্ড, তারপর এল তে কি যাবজ্জীবন কারাদণ্ড, আর এফ তে কি ফাইন, লক্ষ্য রাখেন DLF। এরপরে ধ আছে, দেখেন ওই যে ধ, এই ধতে হচ্ছে কি ধর্ষণের কারণে যে মৃত্যু হচ্ছে, ধর্ষণ জনিত কারণে, এটা আছে 9-এ। ধর্ষণের যে সিস্টেমটা, ধর্ষণের প্রেক্ষাপট 4টা ক্ষেত্রে আছে, আমরা দেখতে পাই 1 2 3 4 5টা ক্ষেত্রে আছে ধর্ষণের ক্ষেত্র। তার মানে কি 9-এর 1-এ আছে, 9-এর 2-এ আছে, 9-এর 3 ভাবে। তো ধর্ষণের শাস্তির সর্বোচ্চ মৃত্যুদণ্ড, তারপরে হচ্ছে কি যাবজ্জীবন। এই যে এটা দেখেন যে যখন শুধু ধর্ষণ যদি বলা হয়, এখানে যদি বলা যায় শুধু ধর্ষণ, এটা কোনো কিছু বলেনি জেনারেল, তখন কিন্তু বলছে DLF মানে কি মৃত্যুদণ্ড যাবজ্জীবন। এটা কোথায় আছে, 9-এর 1 ধারাতে, যেহেতু 9 ধারা, 9-এর 1 9-এর 2 ভাবে যাবে। কিন্তু যদি ধর্ষণটাতে ধরেন
আঘাতের ভয় দেখাচ্ছে, মানে মানে ধর্ষণের পরে মেরে ফেলার চেষ্টা করতেছে, ধর্ষণের পরে কি করতেছে, মেরে ফেলবে, ধর্ষণের পরে ধরো যে মেরে ফেলবে বা হত্যা করবে, এই ধরনের কথা থাকলে তখন কিন্তু আবার আমরা দেখতে পাই DL 1 লাখ F, DL কি 1 লাখ টাকা F। এটা আছে 9-2। এরপরে যদি মনে হচ্ছে যে ধর্ষণের পরে দেখা যাচ্ছে যে কি দলবদ্ধ করে ধর্ষণ করতেছে, মানে দলবদ্ধভাবে ধর্ষণ করতেছে অনেক মানুষ, তখন কিন্তু এরা বলতেছে DL, ওই একই জিনিসই, এটা আর এটা একই, DL 1 লাখ টাকা, এটা আছে 9-3। এরপরে কি বলতেছে যে এরপরে বলছে ধর্ষণের যদি ইয়া করে, হত্যার চেষ্টা করে, হত্যার, ওটা মানে কি একটু ভুল করছি, হ্যাঁ, হত্যার চেষ্টা যদি করে, ধর্ষণের পর হত্যার চেষ্টা করে, তখন কিন্তু এরা বলতেছে DLF। এটা কোথায় আছে, 9-3 যদি থাকে, এটা 4। আর লাস্টে যেটা আছে একটু খেয়াল করেন, লাস্টে হচ্ছে যদি পুলিশ কি বলে ওটাকে, আত্মহত্যার চেষ্টা করায়, যদি মানে পাশে আছে, মানে মেরে ফেলে, তারপর পুলিশ যদি করে, এখানে খালি পুলিশটাই মনে রাখবা, তাহলে এগুলো লাগবে না, দলবদ্ধ আর পুলিশটা জানলেই হবে। পুলিশের কাস্টডিতে যদি ধর্ষণ হয় তখন কত হবে, এটা একটু ভালো লাগবে, 10F, মানে 10 বছর ফাইন বা 10,000 টাকা। এটা আছে কিন্তু 9-এর কত, 6, 9 ধারার 6 আছে যে এই জায়গাটা আসবে আর কি, পুলিশ যখন করতেছে এই 10 বছর বা ফাইন বা 10,000 টাকা, এইটা ইম্পর্টেন্ট। তবে এখানে 100% যেটা আসবে সেটা দেখে দেই, যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, দাগায় দিয়ে চলে আসবা, এটা পড়ার দরকার নেই। সর্বোচ্চ শাস্তি হচ্ছে D মানে মৃত্যুদণ্ড, এইটা খালি পড়লেই হবে, এটা 100% আসবে, তাহলে আর অন্য পড়ার তো টাইম নেই। তাহলে আমরা কি পেলাম, শিশ আদর না মধু আপু, তারপরে আছে, এই আতে কি, এই আতে বোঝা যাচ্ছে যে আত্মহত্যায় প্ররোচনা। ধরো একজনকে আত্মহত্যায়, নারী বা শিশুই, এই যে আত্মহত্যায় আপনি কি করতেছেন, নারীর আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছেন, তার শাস্তি কত, এই যে প্ররোচনা দিচ্ছেন তার শাস্তিটা কত, 10FB, তার শাস্তি হচ্ছে 10, তারপরে সর্বনিম্ন আবার ফাইন বা 5 বছর, হয় 10 বছর, না হলে 10 বছর, না হলে 5 বছর, নিচে হবে না, সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 5 বছর আত্মহত্যায় যদি নারীর প্ররোচনা দেওয়া হয়। লাস্টে থাকলো প, এই আপুর এখানে প থাকলো, এই পতে হচ্ছে পীড়ন, কি পীড়ন, যৌন পীড়ন, কি পীড়ন, যৌন পীড়নটা যদি থাকে নারীর সাথে, এর শাস্তিটা হবে 10 বছর, আর নাহলে 3 বছর ফাইন, মানে সর্বোচ্চ 10 বছর, এটা 3 বছর যৌন পীড়ন। তাহলে আমরা এখান থেকে যেটা সিনোপসিস করলাম, শিশ আদর না মধু আপু, এই যে মধু আপু, নারী ও শিশু নির্যাতন আইনে কোথায় কি আছে আবার একটু সিনোপসিস করে দিচ্ছি, যে এখানে আছে কি শিরোনাম, আইনটার নাম কি, এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, দুটোর সাথে কি সংজ্ঞা আছে, বিভিন্ন সংজ্ঞা আছে, কোনটার সংজ্ঞা কোথায় আছে, দুটোর সাথে বিভিন্ন সংজ্ঞা আছে, কোনটার সংজ্ঞা কোথায় আছে সেই জিনিসটা বলছে, আমরা 2-এ দেখতে পাচ্ছি সেটা। ধরো যদি মনে করে যে অপরাধের সংজ্ঞা কোথায় আছে, অপরাধের, এই যে অপরাধ জিনিসটার সংজ্ঞা কোথায় আছে, এখানে 2-এর ক-তে আছে, এই হচ্ছে কাহিনী, অপরাধের সংজ্ঞা 2-এর ক-তে আছে। তারপরে অপহরণ কোথায় আছে, একজন মানুষকে অপহরণ করবে, অপহরণ করেই তো খেলা শুরু করবে, এই জন্য খ-তে আছে, যে টাকা চাইবে, খেলা শুরু, খ। আর অপরাধ করলে কি, ক, তুই অপরাধ করছিস, পুলিশ বলে এই ক, তুই অপরাধ করছিস, ক, তাহলে 2-এর ক। আর অপহরণ করলে তো খেলা শুরু, হ্যাঁ, টাকা নেওয়ার কথা বলবে, অপহরণ করে বলবে টাকা দিয়ে পাঠাও, তার মানে অপহরণ গেল। এরপরে কি হলো, এরপরে হলো কি, ক খ গ ঘ ম। এবার ধর্ষণ, ধর্ষণের সংজ্ঞাটা কোথায় আছে, ধর্ষণ করলে কি বলে, ধর্ষণ করছে এই মেয়েটাকে, সমাজ অবজ্ঞা করো, ধর্ষণ করছে, তাহলে ধর্ষণের সংজ্ঞা আছে কোথায়, তার মানে 2-এর ও-তে। এরপরে চ-তে কি, নবজাতক শিশু, নবজাতক মানে কি, একদম যার বয়স অনূর্ধ্ব 40 দিন, নবজাতক শিশু যার বয়স কত দিন, এটা আছে 2-এর ছ-তে আছে, এর বয়স কত, অনূর্ধ্ব 40 দিন, অনূর্ধ্ব কত দিন, 40 দিন, কিন্তু নবজাতক শিশু বললে 40 দিন, এর মাথায় রাখবেন। এরপরে আছে কি, চ এর পরে কি আছে, স আছে নারী, নারীর সংজ্ঞা কোথায় আছে, নারীরা ছলনাময়ী, এই জন্য 2-এর ছ, এই ছ কেন,
যে ছলনাময়ী, সতে কি লিখে রাখেন ছলনাময়ী, নারীরা যেহেতু ছলনাময়ী এজন্য ছ। আর নবজাতক শিশু মানে কি, শিশু মানে কি চ। শিশুরা সবসময় কি করে, চকলেট খায়, চতে কি চকলেট। শিশুদের এভাবে মনে রাখবেন, চতে কি চকলেট, শিশুরা সবসময় চকলেট খাইতে চাবে। আর ধর্ষণ করলে সমাজের লোক করে আর অপহরণ করে খেলা শুরু, খতে কি খেলা শুরু। তাহলে খেলা শুরু মানে অপহরণ ওখানে আছে। আর অপরাধ করলে কি ক তুই অপরাধ করছিস, পুলিশ কিন্তু বলে। তাহলে গেল, আমরা এটা বুঝতে পারলাম। এরপরে কি আছে, এরপরে কি আছে চ, ঘ কি ট্রাইব্যুনালে আবার ঘ আছে। ট্রাইব্যুনাল গুলা কি করে, যে অনেক সময় যে ট্রাইব্যুনাল গুলা করে না, এগুলা ঘরের মধ্যে বিচার করে, কিন্তু এই জন্য 2 এর ঘ। কেন কি দেলোয়ার সাইদি টাইদি এগুলার কিন্তু দেখা যাচ্ছে ট্রাইব্যুনাল করে বিচার করছে, অন্যরা আবার যায় না ঘর তৈরি করতেছে ট্রাইব্যুনালের মতো, ট্রাই, হ্যাঁ 2 এর ঘতে আছে। এরপরে আছে যৌতুক, কোথায় আছে 2 এর ও। কেমন এই যৌতুক শব্দটা কেন 2 এর মতে আছে, দেখো তুমি কিন্তু ভুলবা না জীবনে। যৌতুক কেন 2 এর ইওতে আছে, এই জন্য কেন মিয়া, ইওতে কি মিয়া, মিয়া যৌতুক চাও মিয়া, তাই না মিয়া ভাই, এই মিয়া যৌতুক চাক মিয়া। এই যে এটা হচ্ছে কি ইও, এই মিয়া যৌতুক চাও মিয়া, মিয়া বানান করলেও কিন্তু এই যে মিয়া, তার মানে তুমি বুঝতেই পারছো যে যৌতুক চাচ্ছে, তার মানে যৌতুকটা আছে ইওতে। এরপরে কি শিশু আছে, এই যে শিশু, শিশুটা তাহলে কোথায় আছে, শিশুটা থাকলে কোথায় 2 এর টতে। 2 এর টতে কি শিশুরাও কি টুকটুক ট ঠ, হ্যাঁ সারাবেল বাড়িতে খেলে টুক 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 করে, হ্যাঁ টাক কিনে, টতে আবার টাক খেলনা টাক কেনার জন্য টেনশন করে। এই যে একটা চিন্তা, এই শিশুকে বলতে হচ্ছে যে অনধিক 16 বছরের কম, এইটা খালি আসবে। এই যে অনধিক 16 বছরের, অনধিক 16 বছর তার বয়স, অনধিক নয় অধিক, এই যে 16 বছর শিশু বলা হচ্ছে এই জায়গাটাতে, এইটাই পরীক্ষা আসবে, 16 বছর এটা আসবে। আর এখান থেকে পড়তেই হবে তোমাদের যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, ওটাই পরীক্ষায় আসবে, টেনশনে কিছু নাই, মৃত্যুদণ্ড। যেহেতু এইটুকুই লাগবে মৃত্যুদণ্ড, এটাই খালি প্রিলিমিনারিতে আসবে। আর এখানে 16 বছর, আর কোনো এখানে পড়তে হবে না। এখন শুধু শিখতে হবে, এই জন্য শেখাচ্ছি, এগুলা কোনো পড়াশোনা করতে হবে না, শুধু শিখতে হবে। আরেকবার আমার সাথে বলি, শিশ আদর না মধু আপু, শিশ আদর না মধু আপু, শিশ আদর না মধু আপু, শিশ আদর না মধু আপু। সেটা কি শিরোনাম, আইনটার নাম নারী ও শিশু নির্যাতন দমন আইন। ওদের সাথে কি সংজ্ঞা, এই যে সংজ্ঞাগুলো। আর আতে কি আইনের প্রাধান্য, কিসের আইনের প্রাধান্য, দণ্ডবিধির উপর এটা প্রাধান্য পাবে। দণ্ডবিধিতে কিন্তু 375 কি আছে, দণ্ডবিধির 375 থেকে 376 যেটা লেখা আছে, 376 এইটাই ধর্ষণের যে শাস্তি, এটা এটা কার্যকর, ওইটার থেকে এটা প্রাধান্য বেশি পাবে, এটা বলতেছে আইনের প্রাধান্য। আর দতে কি, দতে বোঝাচ্ছে দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত অপরাধের শাস্তি। এরপরে রতে কি রহিত হয়েছে, কি কি এই আইনে 5 আর 6 ধারাকে টেনে নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন 2012 সালের 47 ধারাতে অবস্থান করছে। আর নাতে কি বোঝাই যাচ্ছে, নাতে হচ্ছে নারী ও শিশু অপহরণের শাস্তিটা কেমন হবে। আর মতে কি বোঝাই যাচ্ছে যে মুক্তিপণ আদায়ের শাস্তি কি। এবার ধতে কি ধর্ষণ, এই 9 ধারাটাই পরীক্ষায় আসবে। এখানে হট ধারা হচ্ছে 9 ধারা, এই 9 ধারার বাইরে কোশ্চেন আসলে আমি দেই। আতে কি এগুলো আসে না, আত্মহত্যায় প্ররোচনা। আর পথে কি যে যৌন পীড়ন, এগুলো একটা আসবে না, শুধু পরীক্ষায় আসবে কি ধর্ষণ, শুধু পরীক্ষায় আসবে কি ধর্ষণ। সো এই ধর্ষণটাই ইম্পর্টেন্ট, ধর্ষণটাই ইম্পর্টেন্ট, আর হচ্ছে এর এখানে ইম্পর্টেন্ট নাই। তাহলে আমরা আপনার কিন্তু পড়ে ফেললাম শিশ, বোঝা গেল কি শিশ আদর না মধু আপু, ওটাও কিন্তু পড়লাম। এরপরে 11 ধারা থেকে শুরু করব, শিশ আদর না মধু আপু, শিশ আদর না মধু আপু। কিন্তু যৌন পীড়ন আছে, আবার নারী আত্মহত্যা প্ররোচনা গেল। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে কি যৌন পীড়ন থেকে শুরু। এখন একটা বেশি ছিল, আত্মহত্যায় প্ররোচনা আবার একটা আছে নারীর, ওটা আমরা দেখেছি। যৌন পীড়নও দেখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10টা দেখছি। এবার আমরা দেখব যে যৌভিস আপা মিতু, মিতু আর আবি। তাহলে আমরা এখন দেখছি যে এইবারে আমরা এখানে দেখব, এইখান থেকে আবার দেখব, এখান থেকে কি দেখব 2 জন, এখান থেকে 2 জন কে কে আছে,
শিস আদর না মধু আপু, শিস আদর না মধু আপু। এবার এখান থেকে দুটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, দুইজন কি হাসি দেখা যাচ্ছে এখানে। এই জায়গাটাতে আবার শুরু করব ধারা 11 থেকে 20 পর্যন্ত, ধারা 11 থেকে 20 পর্যন্ত। এই ধারাগুলোতে কি আছে আমরা একটু দেখে ফেলি। যৌভি যশ, শুরু করি। যৌভি যৌভি যশ, যৌভি যশ, যৌভি যশ অপমিতু আবি। তার মানে এটা দুইটা ক্যারেক্টার, এর নাম হচ্ছে মিতু আর এর নাম আবি, দুইটা ক্যারেক্টার। যৌ শিস আদর না মধু আপু। এখন আমরা কি যৌভি যশ অপমিতু, শিস আদর না মধু আপু। জ একটা, ভি একটা, জ একটা, সা একটা, আ একটা, পা একটা, মি একটা, তু একটা, আ একটা, বি একটা। এইখানে এইটুকুতে আমরা যখন দেখতে পাচ্ছি যে যৌতে হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যৌন পীড়ন। যৌতে কি আছে, ওখান থেকে টেনে আনে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে যৌন পীড়ন। যৌতে কি হচ্ছে, যৌন পীড়ন আছে কোথায়, আমরা লিখেই দিই এইভাবে, এইভাবে লিখেই দিই, টেনশনের কিছু নাই। যৌ, এই যৌটা আমরা এখান থেকে কেটে দিলাম। যৌতে যৌন পীড়ন, যৌন পীড়নটা কোথায় আছে, বোঝাই যাচ্ছে যে এটা ধারা যৌন পীড়ন 10-এ আছে। ওইটা আমরা ভুল করছি, 9-এর ক আসছিল, একটু ভুল করছি, আমরা ঠিক করে দিচ্ছি। আর ভিতে কি, ভিক্ষা ভিত্তি। শিশুর যদি ভিক্ষা ভিত্তি করার জন্য, ভিক্ষা বৃত্তি করার জন্য অঙ্গহানি করা হয়, তাহলে সেটার শাস্তি আছে 11-তে। আর যৌন পীড়নের শাস্তি কত আছে, 10 বছর 3 বছর, হয় 10 বছর সর্বোচ্চ 3 বছর ফাইন, সর্বোচ্চ 10 3 বছর। আর ভিক্ষাবৃত্তির শাস্তিটা কি আছে, শিশুর ভিক্ষাবৃত্তি করার জন্য 10F 10,000 টাকা, আমরা জানি তো দরকার নাই। এরপরে আমরা দেখছি জ আছে, দেখেন জতে জন্মগ্রহণ যদি করে, এই যে ধর্ষণের ফলে জন্মগ্রহণকারী সন্তানটার কি হবে, শিশু। তার মানে জন্মগ্রহণকারী শিশুর দেখভাল কে করবে, এই যে শিশু সংক্রান্ত বিধানটা কোথায় আছে, এটা আছে তার যে 13তে আছে, 13 ধারাতে। এরপরে কি আছে, দন্তস্ব আছে। সংবাদপত্রে কোনো মানে সংবাদপত্রে কিন্তু নির্যাতিতা নারীর ছবি টবি পরিচয় দেওয়া যাবে না, বাধা নিষেধ আছে 14তে, খেয়াল করো। এরপরে কি আছে, আ আছে, দেখেন এই যে আ, তাহলে এই আ বর্ণটা দেখি বোঝানো হয়েছে, আ বর্ণটা দেওয়া হচ্ছে অর্থদণ্ড আদায়। কি আদায়, অর্থদণ্ড আদায়। আদায়টা কি করতেছে, অর্থদণ্ড মানে ফাইনটা আদায় করতেছে। কোথায়তে আছে, বোঝা যাচ্ছে এটা 15তে আছে। এরপর পাতে কি আছে দেখো, পদ্ধতি। এই যে পতে আছে পদ্ধতি, কি পদ্ধতি, কিসের পদ্ধতি, এটা পদ্ধতিটি হচ্ছে ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি। এটা কিন্তু কালেক্টর ক্রোক করে আদায় করবে, কালেক্টরের দায়িত্ব দিবে। আর মিতে কি, এই যে মিটা দেখতেছি, এই মিতে মিথ্যা মামলা যদি করে তার শাস্তি কি, এই যে মিথ্যা মামলা অনেক সময় কিন্তু করে, তাহলে এটা মিথ্যা মামলা আছে কততে, 17তে আছে। আর এটা কি পদ্ধতিতে আছে 16তে। আর তুতে কি, এই তুতে হচ্ছে কি, ততে এই যে ততে হচ্ছে তদন্ত, কিভাবে এই অপরাধটা তদন্ত হবে। এই তদন্তটা কেমনে হবে, প্রথমে হাতে নাতে না হলে 15 দিন, আচ্ছা ধারা লেখে 15 দিন লেখার দরকার নেই, এটা কেটে দিই। পদ্ধতি 16তে গেল, তদন্ত তাহলে আছে কততে, 18তে, 18 ধারাতে। এই যে আবির, আ মানে কি, আ দ্বারা বোঝাচ্ছে যে অপরাধ বিচারার্থে গ্রহণ, আমলে নেওয়া। অপরাধ কিন্তু আমলে নিল, তাহলে আমলে নিল কোথায়, 19-এ। আর বিতে কি, বিতে হলো বিচার, বিতে হচ্ছে বিচার পদ্ধতি, কেমন করে বিচারটা হবে, এটা কততে আছে, 20-এ আছে। তাহলে আমরা কি দিলাম, শিস আদর না মধু আপু, যৌভি যশ অপমিতু আবি। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে কোনটাতে কি আছে, খুবই সহজ। মানে ধারাটাকে ভিতর নিচ্ছে, কিন্তু কোশ্চেন কিন্তু আমরা বলে দিচ্ছি কোনটা আসবে, পরেও আমি লাস্টে দেখে দিচ্ছি যে কোন কোশ্চেনটা আসবে। এখান থেকে নারী ও শিশু নির্যাতন মধ্যে সর্বোচ্চ 5টা প্রশ্ন পড়তে হবে, এমসিকিউ সর্বোচ্চ 5টা প্রশ্ন পড়তে হবে। সো খুবই সহজ, টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। এবং কেস লতে কিভাবে লিখতে হবে আমাদের কোর্স লাইনে ভর্তি হলে সেটা আমরা একের পর এক শিখিয়ে দিব, 100% সফলতা ধরা দিবে। সো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে এখনই ভর্তি হয়ে যান তাড়াতাড়ি, পুলিশ ভাই ও বোনেরা।
এরপরে আমরা চলে যাব কি, এরপরে চলে যাব আজ রাশা পটায় অমৃষ। আজ রাশা একটা পটাবে আর কি একটা মেয়েকে, আজ রাশা পটায় অমৃষ, আজ রাশা পটায় অমৃষ। এই যে রাশা একটা ছেলে পটাইছে মেয়েকে, আমৃতাকে। এই আমৃ একটা মেয়ে, এর দেখেন পটাইছে তাকে, এর নাম হচ্ছে, ছেলেটার নাম হচ্ছে রাশা, আর এটা হচ্ছে আমৃ, এখানে পটাইছে। লিখতে হচ্ছে কি, আজ রাশা পটায় অমৃষ, আজ রাশা পটায় অমৃষ। এই অমৃষ এর নাম, এই মেয়েটার নাম অমৃষ। তাহলে আমরা ব্যাখ্যায় আসি। আতে কি আমরা দেখতে পাচ্ছি, ধারাগুলা খালি কোথায় আছে? আতে হচ্ছে কি, এই আ বর্ণটাতে দেখা যাচ্ছে যে আ বর্ণতে আসামির অনুপস্থিতিতে বিচার। এই যে আসামি নাই, আসামির অনুপস্থিতিতে বিচার করতেছে, অনুপস্থিতিতে বিচার যখন করবে সেটা কততে আসবে? 21 সরি 21 ধারাতে আসবে। আসামির অনুপস্থিতিতে বিচার করছে, এই আতে আসামির অনুপস্থিতিতে বিচার। জতে কি, এই জতে হচ্ছে কি, জতে হচ্ছে কি জবানবন্দি গ্রহণ করবে, জবানবন্দি গ্রহণ করবে। সেখানে কার জবানবন্দি গ্রহণ করবে? রাসায়নিক পরীক্ষক কি বলছে, ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি। এই জবানবন্দিটা কিন্তু ম্যাজিস্ট্রেট করবে যে কোনো স্থানে। সেটা কোথাতে আছে? 22-এ। ম্যাজিস্ট্রেট যে কোনো স্থানে কিন্তু জবানবন্দি নিতে পারবে, এটা 22-এ আছে। এরপরে রা আছে, দেখো এই রাতে কি হচ্ছে, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির সাক্ষ্য। রাসায়নিক পরীক্ষক কোনো সময় থাকে না, ডিএনএ কি জানো, রাসায়নিক পরীক্ষক মানে কি এক্সপার্ট অপিনিয়ন। এটা কিন্তু এই যে রাসায়ন পরীক্ষক করতেছে, এটা কিন্তু এভিডেন্স অ্যাক্টের আবার 45 ধারাতে আছে, এক্সপার্ট অপিনিয়ন এভিডেন্স অ্যাক্টের 45 ধারাতে আছে। তাহলে এটা আছে 23-এ রাসায়নিক। আর সাথে আছে কি, এই সাথে, এই সাথে আমরা বুঝাচ্ছি যে সাক্ষীর উপস্থিতি, সাক্ষীটাকে ডাকবে কোর্ট, সাক্ষীর উপস্থিতি, বিচার যেহেতু হচ্ছে না, হ্যাঁ, সাক্ষীর উপস্থিতি। এরপরে হচ্ছে কি প, এই পতে কি, এই পতে বুঝাচ্ছে কি প্রয়োগ, ফৌজদারি কিসের প্রয়োগ? ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। বিচারটা কেমনে হবে? সিআরপিসি অনুযায়ী বিচার হবে, প্রয়োগ করা যাবে মাঝে মাঝে, মাঝে মাঝে করা যাবে, কিন্তু যদিও স্পেশাল ল, সিআরপিসিরও প্রয়োগ আছে। বিচার কে করবে? কারণ টাতে কি ট্রাইব্যুনাল, তাহলে এই টাতে আছে কি ট্রাইব্যুনাল। তাহলে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের গঠন কেমন হবে? সেখানে বিচার কে করবে? আমরা জানি জেলা ও দায়রা জজ। এই ট্রাইব্যুনালের বিচারক হবে, এটা খালি পড়তে হবে, জেলা ও দায়রা জজ এই কোর্টের বিচার করবে, ট্রাইব্যুনালের, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের। আর এতে কি এখতিয়ার, এতে কি এখতিয়ার। জুরিসডিকশন কোথায় থাকবে? নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পর 27-এ থাকবে এখতিয়ার, আর ট্রাইব্যুনাল থাকবে কি তাহলে 26-এ। আর আতে কি, আতে বোঝাচ্ছি আপিল। এই যে আপিল, এটা 28-এ আছে, 28 ধারাতে। কিন্তু আপিল কয়েকদিনের মধ্যে করতে হবে? এটা খালি করতে হবে, 30 দিনের মধ্যে আপিল করতে হবে, লক্ষ্য রাখেন হাইকোর্টে। আর মিতে কি, মিতে তো বোঝাই যাচ্ছে যে মৃত্যুদণ্ড অনুমোদন, মৃত্যুদণ্ড কিন্তু অনুমোদন করতে হবে। আমরা জানি সিআরপিসি তো কিন্তু মৃত্যুদণ্ড অনুমোদনের বিধান আছে, মৃত্যুদণ্ড অনুমোদন কিন্তু এটা আছে 29-এ, কিন্তু সিআরপিসিতে 374 থেকে 400 ধারাতে মৃত্যুদণ্ড অনুমোদন আছে, 400 ধারা। ক্লিয়ার? সিআরপিসিতে আছে কোথায়? যদি সেশন জাজ মৃত্যুদণ্ড দেয়, এটা 374 থেকে হাইকোর্টের অনুমোদন লেয়া লাগে, এইটা বুঝো বাবা। আর দুন্তস্য একবার শেষে থাকলো সহায়তা, এই যে অপরাধের সহায়তা। তাহলে অপরাধের সহায়তা আছে কততে? 30-এ আছে, 30 ধারাতে আছে। এই সহায়তা আবার পেনাল কোডে কোথায় আছে? পেনাল কোডে কিন্তু আছে 107 থেকে 120 ধারা। মজাটা দেখেন, মিলটা দেখেন, আজ রাশা পটা অমৃষ মানে কি, শিশ আদর না মধু আপু, আজ রাস যৌভি যাস আপামি তু, আজ রাশা পটায় অমৃষ। এত পড়ার দরকারই নাই, আমরা এটাকে আমরা সিনপসিস করে কেসটাতে দেখাবো। আর হচ্ছে নিজ মে ডিবির, নিজ মে ডিবির, নিজ মে ডিবির, এই শেষ, নিজ মে ডিবির, ও হারে নিজ মে ডিবির।
নিজ মে ডিবির ওরে নিজ মে ডিবির না 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 নিজ মে ডিবির হায় নিজ মে ডিবির da 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 নিজ মে ডিবির টিট 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 বীরের মতো কে দাঁড়া আছে নিজ মে ডিবির নিজ মে ডিবির হায় রে নিজ মে ডিবির লাস্ট अरे निज में डिबिर ও হরে নিজ মে ডিবির নিতে কি এই নিতে নি বর্ণটাতে বোঝানো হচ্ছে যে নিরাপত্তামূলক হেফাজত। ধারাগুলো শুধু দেখে নিলাম, পড়াশোনা আমরা করব কি কি আসবে। নিরাপত্তামূলক হেফাজত, এই যে একটা নিরাপত্তামূলক হেফাজত করবে নারী ও শিশুর, এই ধারাটা কোথায় আছে? এটা আছে 31 ধারায়। এরপরে জতে কি আছে? জতে আছে জবাবদিহিতা। কার জবাবদিহিতা? ট্রাইব্যুনালের জবাবদিহিতা। যে ট্রাইব্যুনাল বিচারটা করতেছে এর জবাবদিহিতা আছে কোথায়? 31-এর ক ধারাতে। আর এই মেয়াতে কি? এই মেয়াতে আছে মেডিকেল পরীক্ষা। অনেক সময় সরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে হবে, অনেক সময় বেসরকারিতেও করা যাবে, সেটা আছে মেডিকেল পরীক্ষা আছে 32 ধারাতে। আর এই বিতে আছে কি? আর এরপরে আছে কি? বীর গেল না, মেডিকেল পরীক্ষার পরে আছে কি? বিধি প্রণয়ন। এই বিতে আছে বিধি প্রণয়ন। অনেক সময় কিন্তু বিধিও প্রণয়ন করতে পারবে সময়ে সময় যদি চাই। এই বিধি প্রণয়ন আছে কোথায়? আমরা দেখছি 33 ধারায়। আর এই যে র আছে, এটা মানে হচ্ছে 18 নং আইনে রহিতকরণ ও হেফাজত। 1995 সালে যে আইনটা হয়েছিল সেটা এটা রহিতকরণ করছে। কত সালের? নারী ও শিশু নির্যাতন 1995 সালের যেটা আসলো এটা রহিত করছে। তার মানে বলা গেল যে আমরা কোন ধারাতে কি পেলাম? 34 ধারাতে কি পেলাম? 34টা ধারা টোটাল। এই 34 ধারাতে কি আছে এটা একটা সন্তানের আগে মাথায় নেওয়া লাগবে দু একবার দেখে। এরপরে প্রশ্ন কি আসবে এটা সহজ, এটা এখন আমরা দেখাবো যে এখান থেকে কি কোশ্চিন আমাদের হয়ে যাচ্ছে, কি প্রশ্ন হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে, কি কোশ্চিন হবে এটা এখন আমরা দেখতে চাই। নারী ও শিশু নির্যাতন দমন, এই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি নারী ও শিশু নির্যাতন করতেছে। এখানে আমরা দেখতে পাই নির্যাতন করতেছে। তো এখান থেকে যে প্রশ্ন কমন আসবে সেটা আমরা করে ফেলি। এখন প্রশ্নটা কি আসবে? প্রশ্ন কমন আড্ডা। তো প্রশ্ন কমন আড্ডায় এমসিকিউ আমরা দিচ্ছি রিটেনে। যখন আপনারা টিকতে চাচ্ছেন তখন আমাদের ভর্তি হতে হবে। তো প্রশ্ন কমন আড্ডাতে যেটা আমরা দেখতে চাই, এমসিকিউতে কি আসবে, প্রিলিতে কি আসবে, মানে প্রিলিমিনারিতে কি আসবে, এটা আমরা এখন দেখে দিচ্ছি। এমসিকিউ যেটাকে বলা হচ্ছে, এই এমসিকিউতে কি আসবে এটা আমরা দেখাবো। আর রিটেনে কি আসবে এটা আমরা পরে বলবো ভিন্ন কোনো কবিতায়। তো প্রথম কোশ্চেনটা নারী ও শিশু নির্যাতন দমন থেকে কি আসতেছে আমরা একটু দেখে ফেলি। প্রথম কোশ্চেনটা যেটা আসবে, লক্ষ্য রাখেন, প্রথম কোশ্চেনটা আসবে যে সেখান থেকে যে প্রশ্নটা আসবে আমি বারবার বলে দিতে চাই, খুবই সুন্দর প্রশ্ন আসবে। সেটা হচ্ছে যে নবজাতক শিশু, কিন্তু নারী বলতে এখানে কি যে কোনো বয়সের নারীকে বোঝাচ্ছে, কিন্তু শিশু বলতে কত বোঝাচ্ছে? নবজাতক যখন বলতেছে, এই লক্ষ্য রাখেন, যখন নবজাতক শিশু বলতেছে তখন কিন্তু একটা বয়স 40 দিন বলতেছে, অনূর্ধ্ব 40 দিন, এর বেশি হওয়া যাবে না। যখন শিশু বলতেছে শিশুর বয়স কত, তখন কিন্তু 16 বছরের অনূর্ধ্ব কথা লিখতেছে, 16 বছরের কম, কিন্তু এর সামনে 16 বছরের কম মানে অনূর্ধ্ব। এটা অনূর্ধ্ব লেখা ভালো, আর অনন্য লেখা লাগবে 40 দিন। অনন্য আচ্ছা 40 দিন লিখলে সমস্যা নাই, অনন্য 40 দিন, 16 বছর মানে এই 16 বছরের বেশি হওয়া যাবে না, এইটা ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ধর্ষণের
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এইটা পরীক্ষায় আসবে। সর্বোচ্চ শাস্তি যদি আমরা তাকাই তো সেখানে দেখি মৃত্যুদণ্ড কোন ধারাতে আছে, 9 ধারাতে আছে। এই ধারাটা হচ্ছে কি 9 ধারা, তাহলে এইটা ইম্পর্টেন্ট, লক্ষ্য রাখুন বন্ধুরা। এরপরে যদি হট কোশ্চেন হয়, অনেক সময় দেখি যৌতুকের জন্য মৃত্যু ঘটাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে যৌতুক নেওয়ার জন্য, যৌতুকের জন্য মৃত্যু ঘটাচ্ছে, যৌতুকের জন্য মৃত্যু ঘটাচ্ছে, সেটা আছে 11 ধারা, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে যেটা হচ্ছে কি আসতেছে আমাদের, এরপরে আসতেছে যে ট্রাইব্যুনালের বিচারক, এই বিচারক থেকে একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে বিচারকটা কে আসলে। আমরা জানি জেলা ও দায়রা জজ, পরীক্ষায় যখন দাগাবেন জেলা ও দায়রা জজ, এখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজও হবে। এইটা এই বিচারক যেটা আছে ট্রাইব্যুনালের বিচারক আর জেলা ও দায়রা জজ, এটা 26 ধারাতে আছে। এই 26 ধারাটা আমাদের পড়তে হচ্ছে। নেক্সট যেটা পড়তে হবে আপিল। এই আইনে হাইকোর্টে আপিল করতে গিয়ে সময় লাগবে কতদিন? আমরা জানি আপিল করতে লাগবে কতদিন? 7 দিন। আরে বাবারে কাঁপতে পড়লো। আপিলটার ধারা কোথায়? 28। তাহলে 28 ধারাটা পড়তে হচ্ছে, বেশি পড়ার দরকার নাই, আন্দাজে পরে সময় নষ্ট করার দরকার নেই। এরপরে মেডিকেল টেস্টটা আছে 32-এ, ওটা লাগবে না, কিন্তু যেটা আসবে ডিএনএ টেস্ট সেটা আসবে। এই ডিএনএ টেস্ট আসবে, এই ধারাটা হচ্ছে 32-এর ক। এই ডিএনএ টেস্ট কতদিন আগে কিন্তু করছে? 32-এর ক ধারা। এটা হট 100% ডিএনএ টেস্ট, এটা ইম্পর্টেন্ট আসবে। সো এখানে ব্যাপারটা হচ্ছে একটা সন্তান, এগুলো কিন্তু পড়লেই এমসিকিউ উত্তরে গেল। কিন্তু একটা সন্তান যখন সর্বোচ্চ নম্বর পেতে চাচ্ছে তখন কি করবে? এই বিষয়গুলোকে কেস লতে প্রুফ করতে পারবে তারাই খালি ভালো করবে। যেমন আমরা যদি বলি যে স্যারে আমাদের কি আছে, ওটা যেহেতু আসবে না, 9-এর কোশ্চেনটা আসবে। যেহেতু আমরা রিটেনে, এটা তো প্রিলি আসলো, রিটেনে যে কোশ্চেনটা আসবে এই ধর্ষণ কোশ্চেনটা আসবে, এই ধর্ষণ। তাহলে ধর্ষণটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা সেটা আমরা দেখে ফেলি। মধু আপু, মধু আপু, কিরে নেট কি হলো বুঝলাম না। শিস আপু না মধু আপু। বন্ধুরা এত দেরি করো না বাবা, নেট এরকম দুষ্টামি করছে কেন? শিস আদর না মধু আপু, শিস আদর না মধু আপু, শিস আদর না মধু আপু। ও মাই গড, এত দেরি। শিস আপু না মধু আপু। আচ্ছা সমস্যা নাই, আমাদের যেটা বিষয় হচ্ছে পাওয়া যেহেতু যাচ্ছে না। ও শিস আপু না মধু আপু, শিস আদর না মধু আপু, শিস আদর না মধু আপু, শিস আদর মধু আপু। আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু রিটেনে আসবে ধর্ষণ, এইটাতে আমরা জোর দেব। এই ধর্ষণটা একটা ফ্যাক্টর। তাহলে ধর্ষণ পড়তে গিয়ে আমাদের সমাজে কিভাবে একটা সন্তান লিখবে? আমরা জানি যে তার একটা সুন্দর একটা ছোট ভূমিকা লিখতে হবে, 2-4 লাইন ভূমিকা একটা লিখে দেব। এরপরে হচ্ছে ধর্ষণের সংজ্ঞাটা কি, পরিচয়টা কি, কিভাবে ধর্ষণ হয়, উপাদান কি, এবং আরেকটা দেয়া যাবে ধর্ষণের উপাদান কি কি হতে পারে, কি হলে এটা উপাদান, কোন শর্তে এটা ধর্ষণ হবে। এবার হচ্ছে কি আমরা দিতে পারি আইনের বিধান। আইনের বিধান যখন আমরা লিখব তখন কিন্তু আমরা লিখব দণ্ডবিধি অনুসারে, লিখব একটা দণ্ডবিধি অনুসারে আমরা জানি 375 থেকে 376
আর নারী ও শিশু নির্যাতন দমন আকারে আমরা ধরবো 9 ধারা। এই হচ্ছে আইনটা লিখবো। এখন শাস্তিগত পার্থক্য কি, আমরা এখান থেকে আইন লেখার পরে যাব কি শাস্তিগত, শাস্তিটা আমরা দেখাবো। সর্বোচ্চ শাস্তিগত মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তিগত, এই কথাগুলো আমরা এখানে লিখে দিব। এরপরে হচ্ছে কি করব, যে উদাহরণ একটা দিব, যে কেমন করে কাক ধর্ষণ করলো, মজনুর উদাহরণটা আমরা দিব। ঢাকা ইউনিভার্সিটির ঢাবি যে মজনু যে ধর্ষণ করছিল, এই উদাহরণটা আমরা তুলে ধরবো। এরপরে কি দিব আমরা, এই জায়গাটাতে খেলা, যারা নম্বর বেশি পায় এই বিখ্যাত মামলা যে লিখবে সেই নম্বর বেশি পাবে। আর লাস্টে একটা উপসংহার বা সমাপনী একটা বক্তব্য আমাদের থাকবে। এই বিখ্যাত মামলার দিকে যদি তাকি, আমরা কিন্তু বুঝি না, আমরা কিন্তু দ্য স্টেট ভার্সেস সিদ্দিকুর রহমান কেসে দেখেছি সেই খেলা। আমরা দেখেছি রাষ্ট্র বনাম সিদ্দিকুর রহমান, এই রাষ্ট্র বনাম অনেক কেস আছে, এই কেসগুলো যারা বেশি লিখতে পারবে, রাষ্ট্র বনাম সিদ্দিকুর রহমান কেসে আমরা এর খেলা দেখেছি, কিভাবে ধর্ষণ করেছিল সিদ্দিকুর রহমান কেসে, কেমন করে ধর্ষণ করলো ভিসিডি। এই কেসে আমরা দেখতে পাই রাষ্ট্র বনাম সিদ্দিকুর রহমান কেস ছিল 2000 সালের একটা চাঞ্চল্যকর মামলা। এবং নট অনলি দ্যাট, আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির থেকে দেখাই, সেখানে কিন্তু আমরা একটা কেস দেখি রাষ্ট্র বনাম মজনু এন্ড আদার্স। এই কেসগুলো যারা লিখবে, এর ঘটনা কি, মজনু কিছু যদি না লিখতে পারেন তখন কিন্তু এই কেসগুলো দিতে হবে, মজনু এবং অন্যান্য। তো এই কেসে অন্যান্য করলো কিনা, এই কত সালে ছিল, একটা সন্তান যখন এই কেসগুলো দিয়ে লিখতে পারবে যে সেখানে সত্যিকার অর্থে কোথায় কি ঘটলো, সেখানে কেমনে ঘটনাটা ছিল, সে কি কিভাবে ধর্ষণ করলো, সেই ঘটনার পরে বিচার্য বিষয় কি ছিল, যে এটা ধর্ষণ হবে কিনা, না স্বেচ্ছায় তাকে ইয়া করছে, এরপর সিদ্ধান্ত কি ছিল, সত্যিকারে কি মেয়েরা ফাঁসানোর জন্য করলো কিনা, এবং সিদ্ধান্তের কারণ কি হবে, অন্য কোনো সাপোর্টিং কেস ল আছে কিনা, এই কথাগুলো আমরা একের পর এক আপনাদের গড়িয়ে তুলবো একদম দক্ষ কারিগর হিসাবে। পুলিশ ভাই বোনেরা, তোমরা যারা দুর্দান্ত পারফরমেন্স করতে চাচ্ছ এই জগতে, যে একজন লড়াকু, মানে এক ধরনের আইন যে জানেন, যে ধর্ষণ শুধু না, প্রত্যেকটা জায়গাতে আমরা কিন্তু ঘটনা কি ছিল, বিচার্য কি ছিল, সিদ্ধান্তের কারণগুলোকে রিটেনে আমরা ফুটে তুলবো। সো নিজের দায়িত্ব সব বন্ধু বান্ধবকে জানিয়ে দেন যে লয়ের যে একটা সাহিত্যিক রস, এটা কখনো দেখনি, সবাইকে জানিয়ে দেয়। এটা একান্তই কি বলবো, যে এক ধরনের নৈতিক দায়িত্ব বলা যায়, এক ধরনের নৈতিক দায়িত্ব বলা যায়। আমরা দেখেছি 11তে আছে এই যে ধর্ষণটা যেহেতু আসবে, এই কেস দুটা বসে দেবেন, অসংখ্য কেস আরো আছে। এই ক্ষেত্রে আরেকটা কেস কি হয়েছিল আমরা একটু বলি। এই হাবিবুল্লাহ বনাম রাষ্ট্র কেসে এসে এখানে মাথা মেরেছে, এই কেসগুলোতে প্রমাণ করতে হবে আপনাদের। হাবিবুল্লাহ বনাম এই রাষ্ট্র কেসে এসে আমরা দেখেছিলাম 2005 সালে যে মহামান্য আদালত তার বক্তব্য পেশ করে বলছেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা বিশেষ আইন, এটা একটা স্পেশাল ল। এই জন্য এই কেসে বলা হয়েছিল আর দণ্ডবিধি হচ্ছে একটা, এই দণ্ডবিধি হচ্ছে একটা সাধারণ আইন। তাহলে দণ্ডবিধির ওখানেও তো ধর্ষণের শাস্তি আছে, কিন্তু সেখানে দণ্ডবিধির উপরে প্রাধান্য পাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন। তার মানে স্পেশাল ল will prevail over general law. This is stated from the side of Habibullah versus state case. So এই জায়গা থেকে আমরা কিন্তু ধর্ষণটাকে ব্যাখ্যা করতে পারছি। পাশাপাশি আরো অনেক কথা আছে, শুধু সেই জায়গাটা আমরা একটু বলে, যদি খুবই ক্রিটিক্যাল হয় তখন আমরা যেন কিছু করে আসতে পারি। এই জায়গাটাতে আমরা আরেকটু বলি যে যৌতুকের জন্য যখন আপনি স্ত্রী কিলিং বা মারতেছেন, টর্চার করছেন, তখন যৌতুকের জন্য যখন মারতেছে, সেই ক্ষেত্রে কেসটা আমরা একটু দেখে ফেলি। ওই সন্তান কি করবে যৌতুকের জন্য, ধরেন যে এই যে যৌতুকের জন্য মারতেছে, সে ধরে নিলাম যে এটা যৌতুকের জন্য মারতেছে, তাহলে ফরম্যাট কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখেন যৌতুক এইটার উপর তো যৌতুকের জন্য কি নির্যাতন করতেছে, এই যে এ নামের পুরুষটা কি করতেছে, এম নামের মেয়েটাকে কি করতেছে, যৌতুকের জন্য নির্যাতন করতেছে। তো এই জায়গাটাতে ফরম্যাট কিন্তু একই থাকবে, ফরম্যাট কিন্তু সবসময় আপনার মাথায় একই থাকবে, যে এখানে একটা ছন্দ ছোট করে একটা ভূমিকা লিখবেন 2-3 লাইনের, বেশি লেখার দরকার নাই পুলিশ ভাইদের। এবং এই যে যৌতুক জিনিসটা কি,
এর যে যৌতুকের একটা পরিচয় ওই ধারাতে কি আছে আর পরিচয় তুলে দিলেন যে কোনগুলোকে যৌতুক বলা হবে, কে দায়ী থাকবে। এরপরে আবার হচ্ছে কি যে পরিচয়ের পরে হচ্ছে এর শাস্তিটা কি, বেশি লেখার দরকার নাই, পুলিশদের শাস্তিটা কেমন হবে এবং উপাদান টুপাদান এত লেখার দরকারই নাই। তারপর শাস্তির পরেই সরাসরি ঢুকে যাবেন যে বিখ্যাত মামলা, আসলে কোন কেসে এই খেলাগুলো হয়েছিল, যৌতুকের জন্য নিপীড়ন করছিল কোন কেসে, লাস্টে একটা সমাপনী বক্তব্য ছোট করে তুলে দিবেন প্যারার মতো। তাহলে এই জায়গাতে এই বিখ্যাত মামলা যে জানবে সে নম্বরটা বেশি পাবে, পুলিশ পদোন্নতি বেশি পাবে। এই কেসটা আমরা যদি দেখতে চাই, মোহাম্মদ শফিকুল ইসলাম বনাম রাষ্ট্র কেস, এই কেসটা যে লিখে আসবে সে নম্বর বেশি পাবে। মোহাম্মদ শফিকুল ইসলাম বনাম রাষ্ট্র কেস, এই কেসে আমরা দেখেছি এই সালটা হচ্ছে 2020 সালের টাটকা কেস, 23 সালের কেসও দেওয়া যাবে। এই কেসের ঘটনাটা ছিল কি, আমাদের সবসময় চিন্তা করতে হবে ঘবিষিকামা, মনে হবে যে কি ঘবিষিকামা আবার কি জিনিস, ওতে ঘটনা কি, বিচার্য বিষয় কি, সিদ্ধান্ত কি, কারণ কি, আরো কোনো মামলা আছে কিনা, কোন কেসে আসলে এর প্রমাণ হয়েছে। তার মানে বারবার বোঝাতে চাচ্ছি পুলিশ ভাইরা, শুধু খালি a + b হোল স্কয়ার মানে a² + 2ab + b স্কয়ার এগুলো মুখস্থ করলে হবে না, তাহলে বুঝতে হবে যে এটা দুইবার আছে, দুইবার লিখতেছি, দুইবার লিখে গুণ করে দিলে ওটা আসবে। বারবার বোঝাচ্ছে a গুণ করলে a স্কয়ার, ab গুণ করলে ab, ab গুণ করলে ab, bb গুণ করলে b স্কয়ার, এবার a স্কয়ার প্লাস 1ab 2ab প্লাস b স্কয়ার প্রুভড। এইরকম কেস ল শুধু আইন পড়লে হবে না, সেটা কোথায় ইমপ্লিমেন্ট মানে অ্যাপ্লিকেশন ঘটে গেছে এটা পরীক্ষায় লিখতে হবে, আর তখনই কিন্তু নম্বরটা বেশি আসবে। টর্চার, মেন্টাল ফিজিক্যাল টর্চার যখন করছিল সামিদুল এন্ড আদার্স ভার্সেস স্টেট কেসে আমরা আরেকটা দেখেছি, মোহাম্মদ সামিদুল কেসেও কিন্তু একই খেলে দেখছি। 10-5টা কেস লিখবেন, 10-5টা কেস লিখলে এমনি ওর মাথা ঘুরে যায় যে খাতা দেখবে সামিদুল এবং অন্যান্য, সামিদুল বনাম অন্যান্য এখানে টর্চারও করেছিল। এই সামিদুল বনাম অন্যান্য বনাম রাষ্ট্র কেসেও কিন্তু আমরা দেখেছি যৌতুকের জন্য নিপীড়ন করেছিল, সেইটা কেসটা আমরা ছিল 2013 সালে। এই ধরনের কিছু কেস ল বিখ্যাত মামলা সেট করলে যে খাতা দেখবে সে মনে করবে ও মাই গড কার খাতা দেখতেছি, এটা জিনিয়াস পুলিশ অফিসার, আমাদের দুর্দান্ত পুলিশ অফিসার। সো এই হচ্ছে একটা বিষয়। নট অনলি দ্যাট, রাষ্ট্র বনাম নুরুল আমিন কেসেও কিন্তু এই একই খেলা আমরা দেখেছি। তাহলে আরেকটা কেসও তোমরা দিতে পারো, রাষ্ট্র বনাম নুরুল আমিন। এই একই কেসেও, এই রাষ্ট্র বনাম নুরুল আমিন কেসেও আমরা দেখেছি যে যৌতুকের জন্য নিপীড়ন করেছিল নুরুল আমিন কেস। এই রাষ্ট্র বনাম নুরুল আমিন কেসে আমরা দেখেছি 2016 সালের কেস, জাস্ট খালি 16 সাল লিখবেন, ওই স্কোপ ডিএলআর এগুলা মনে থাকবে না, পুলিশ ভাইদের অনেক পরিশ্রম, এটা খুব কষ্ট। রাষ্ট্র বনাম আইনাল হক কেসেও আমরা কিন্তু এটা দেখেছি একই খেলা, রাষ্ট্র বনাম আইনাল হক মানে যৌতুকটা সবারই লাগে এই জন্য পিটে বেশি। তাহলে রাষ্ট্র বনাম আইনাল হক কেসটা ওয়াইফ, এই কেসে আমরা দেখেছি যে আইনাল তার স্ত্রীকে মারতে মারতে মেরেই ফেলছিল, ওয়াইফ কিলিং করে ফেলছিল এই যৌতুকের জন্য। 2016 সালের একটা কেস, চাঞ্চল্যকর মামলা। তো যৌতুকের জন্য একদম, তার মানে বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। আবার অনেক অসংখ্য কেস আছে এত পর্যন্ত, যেহেতু যৌতুকটা ফ্যাক্টর আর ধর্ষণ, এখানে দুটা জিনিস পড়লেই হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। আর পুলিশ ভাইদের কাছে এটা আমার উদাত্ত আহ্বান, প্রিয় ভাই আমার, বোনেরা আমার, সবাই করে দিয়ে আমাদের এই নবম ব্যাচটা যেন তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তোমাদের নৈতিক দায়িত্ব, আমরা মনোযোগের সাথে সুন্দর করে পড়াবো। আমরা এখনো শুরুই করিনি, পদোন্নতি কিন্তু নিশ্চিত, জিততে তোমাকে হবেই। সো এই দুর্দান্ত জিতার উন্নয়নের পথে যাওয়ার জন্য, পদোন্নতি পাওয়ার জন্য ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি। সো যে যার জায়গা থেকে সবাইকে নক করে ল ডক্টরে ভর্তি করে দেন এবং আইনের সাহিত্যিক রস তারা খুঁজে পাক। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।